শাহবাগ থানার সামনে এই মুহূর্তে বাজছে ৭ই মার্চে শেখ মুজিবুর রহমানের ভাষণটি এই মুহূর্তে বাজানো হচ্ছে এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের একটি দলের কিন্তু বিক্ষোভ এটা সামনে দিয়ে চলমান অবস্থায় রয়েছে। ঠিক শাহবাগ থানার সামনে কিন্তু বাসটা দেখছি আমরা। দর্শক দেখতে পাচ্ছি ডাকসু ভিপি পদপ্রার্থী ইমি তিনি কিন্তু শাহবাগ থানার সামনে এটি বাজাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে শাহবাগ থানার সামনে কিন্তু বাজানো হচ্ছে শেখ মুজিবুর রহমানের সেই ভাষণটি। ঠিক শাহবাগ থানার সামনে জাদুঘরের সামনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাজানো হচ্ছে। আমরা একটু জানবো ভাষণটি বাজানোর কারণটি সম্বন্ধে একটু জানবো। ঠিক শাহবাগ থানার সামনে প্রত্যেকদিন বাঁচবে এবং আমাদের কতজনকে পুলিশ আসলে ধরতে পারে আমরা সেটা দেখব। এই মুহূর্তে পুলিশ দাবি করছে তাকে লোকে হেফাজতে নিয়ে আসা হয়েছে বল এবং অ্যাসল্টের থেকে বাঁচানোর জন্য। এটা হলো পুলিশের স্টেটমেন্ট, আপনারা কি বলবেন? আসলে আমাকে যখন তুলে নিয়ে গিয়েছিল ডিবি পুলিশ 18 সালে একই কথা বলেছিল এবং তাদের ভয় এবং আশঙ্কা এরকম যে আমার হলে থাকার অধিকারটি তারা কেড়ে নিয়ে আমার লোকাল গার্জিয়ানের কাছে আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো তাদের এইসব ভাওতাবাজির সাথে আমি আসলে অনেক ভালোভাবেই তো আসলে কি বলবো যে আমার অভিজ্ঞতা আছে, এই জন্য আমি আসলে বাংলাদেশের পুলিশকে বিশ্বাস করি না। আমাদের শান্ত যখন মারা গেল, এর আগে তোফাজ্জল যখন মারা গেল, তখন এই পুলিশ কোথায় ছিল? এই যে একটা ছেলেকে বিনা কারণে তো ধরে রেখেছে, এটার কোনো জাস্টিফিকেশন আসলে নাই। আপনার পরিচয়টা বলবেন? আমি শেখ তাসনিম আফরোজ ইমি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী। আমি শামসুন্নাহার হলে ঢুকেছি। কি কারণে এটা বাজানো হচ্ছে একটু জানাবেন আপনি? কি কারণে বাজানো? দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শেখ মুজিবুর রহমানের সেই ভাষণটি বাজানো হচ্ছে ঠিক শাহবাগ থানার সামনেই আমরা দেখতে পাচ্ছি। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমি তিনি ভাষণটি বাজাচ্ছেন এবং তিনি জানিয়েছেন যে চাংখারপুলে কয়েকজনকে আটক করার ঘটনার প্রতিবাদে তিনি ঘটনাটি এই কাজটি তিনি করছেন বলে তিনি জানিয়েছেন। ঠিক পিছনে শাহবাগ থানার সামনে যদি একটু দেখানোর চেষ্টা করি, শাহবাগ থানার সামনে বাজানো হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাষণটি, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এবং ঠিক ভাষণটি বাজানোর ঠিক কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম ইনকিলাব জিন্দাবাদ এমন স্লোগান দিয়ে কিন্তু কয়েকজন এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম তারা মিছিল করে গিয়েছে। ঠিক শাহবাগ থানার সামনে বাজানো হচ্ছে ভাষণটি, যেটি ইমি জানাচ্ছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া এক পর্যন্ত ভাষণটি বাজানো হবে। দর্শক আমরা
লাল বাংলা মেরাকন্দের না, তিনি তো আসলে আমাদের জাতির জনক, এটা তো অমীমাংসিত ব্যাপার। এই কারণেই আমার মনে হয় যে যতবার বঙ্গবন্ধুর এই আওয়াজ থামাই দেওয়ার চেষ্টা করা হবে, ততবারই আরো তীব্রভাবে কেউ না কেউ সেটা বিরোধ করে তুলবে। যেখানে আমরা দেখেছি তো আওয়ামী লীগ যারা করে তাদের তো কোনো নেতা কর্মী এখানে করতেছে না, আপনারা কেন করতেছেন? সার্জিস করতেছে না, এই জন্য সার্জিস আলম করছেন না, এই জন্য মানে কি বলবো, সাবেক ছাত্রলীগ নেতা কিংবা হাসনাত যে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে যে কথা বলছিল ওরা বলতেছে না, এই জন্য এখন আমরা বলতেছি। একজনকে আটক করে নিয়ে আসা হয়েছে, আপনাকেও কি আটক করা হতে পারে কিনা, এরকম শঙ্কায় আছেন কিনা? আমরা সেটার প্রতিবাদ স্বরূপ বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছি এবং তাকে যদি এইভাবে মানে আটকে রাখা হয় অন্যায়ভাবে, আমরা এই ভাষণ প্রত্যেকদিন বাজাবো যতদিন পর্যন্ত তাকে মানে পুলিশ আটকে রাখবে ততদিন। আপনাকে আটক করতে পারে কিনা, এরকম শঙ্কা করছেন করলে কিনা? করবে, কতজনকে করবে আটক? কেউ না কেউ ঠিকই দাঁড়ায় যাবে। দেখেন আমি যে অন ক্যামেরা বলতেছি, আমাকে ধরে নিয়ে যাবে আরেকজন দাঁড়ায় যাবে, তাকে ধরলে আরেকজন দাঁড়িয়ে নিয়ে যাবে, কতদিন জনকে আটকাবে? এত সোজা নাকি সব কিছু? অনেকে বলছে তো ধরতে ভাইরাল হবে। ভাইরাল হতে এগুলো করছে অনেকে, ভাইরাল হতে করছি, অনেকে বলতেছে ভাইরাল হওয়ার প্রয়োজন এখন কেন করবে? এতদিনও তো চাইলে ভাইরাল হতে পারে। এটা আসলে খুব অসম্মানজনক। আমি 10 বছর ধরে একটা অ্যাক্টিভিজম করছি, হুট করে কোনো প্রশ্ন আসলে আমাকে আক্রমণ করা আচ্ছা, অভ্যুত্থানের পরে আরো 7 মাস গিয়েছে, সেখানে আমরা দেখতে পাইনি আসলে এই ধরনের তোমার মাইক্রোফোন নাই? নির্বাচনের পরে কেন বা বাধা হচ্ছে না? কারণ গত 1.5 বছরে 32 ভাগাও তো আপনারা দেখছেন, এর আগে দেখেন নাই? তখন তো আসলে সেই প্রতিরোধটা আসার দরকার ছিল, আসেনি। এবং শুধু যে বঙ্গবন্ধু মানে এমন না, ব্যাপারটা যে বঙ্গবন্ধুকেই টার্গেট করা হচ্ছে মুক্তিযুদ্ধকে। যদি বঙ্গবন্ধুর উপরেই হামলাটা করে পার পেয়ে যাওয়া হয়, তারপরে হামলা করা হবে মেজর জিয়ার উপরে, তারপরে যখন পার পেয়ে যাওয়া হবে জাতীয় চার নেতা আছে, আমাদের যারা মুক্তিযোদ্ধা আছে সবাইকে একে একে টার্গেট করা হবে। এইটা আমরা হইতে দিব না। যখন হচ্ছে জিয়াউর রহমানের বিপ্লব কেড়ে নেওয়া হয়েছিল তখন আপনারা মাঠে নেমেছিলেন? তখন আসলে আমার মানে স্মৃতিতেও নাই, আমার সেই বয়সটা ছিল না। ধীরে ধীরে আওয়ামী লীগকে নর্মালাইজ করা হচ্ছে। নর্মালাইজ করার ব্যাপারটা আসলে মানে ধরেন যে আমার এই ক্ষুদ্র জায়গা থেকে এই প্রশ্ন উত্তর আমি দিতে পারি না। এখন কথা হচ্ছে যারা রাষ্ট্রক্ষমতায় আছে, বিশেষ করে আমি যদি বিগত সরকারের কথাই বলি, তারা যদি মিনিমাম সুশাসন দিতে পারতো, তারা যদি আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে, আসিয়া থেকে শুরু করে বাকি বাচ্চাগুলোকে নিরাপত্তা দিতে পারতো, সুশাসন দিতে পারতো, এই প্রশ্নটাই আসলে তখন আর অপ্রাসঙ্গিক হয়ে যেত। এই প্রশ্নকে যারা প্রাসঙ্গিক করে তুলেছে তাদের কাছে আসলে এই প্রশ্ন উত্তর আপনাদের চাওয়া উচিত। ঠিক আছে। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ইমি, তিনি কিন্তু বলছিলেন যে শাহবাগ থানার সামনে ঠিক কী জন্য তিনি শেখ মুজিবুর রহমানের ভাষণটি তিনি বাজাচ্ছিলেন সেটির কারণটা তিনি এখানে জানাচ্ছিলেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগ থানার সামনে যে শেখ মুজিবুর রহমানের ভাষণটি কিন্তু প্রচার করা হচ্ছে এবং সেটি কিন্তু এখনো চলমান অবস্থায় রয়েছে। ঢাবি শিক্ষার্থী এমির উদ্যোগে এই ভাষণটি বাজানো হচ্ছে, যেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইত্তেফাক লাইভের মাধ্যমে।
ভাষণটি কিন্তু প্রচার করা হচ্ছে শাহবাগ থানার সামনে, যেটি ঢাবি শিক্ষার্থী এমি জানিয়েছেন যেই একজন শিক্ষার্থীকে আটক করার প্রতিবাদে তিনি এই কাজটি করছেন। দর্শক দেখতে পাচ্ছি আমরা শাহবাগ থানার সামনে বাজছে ঐতিহাসিক সেই শেখ মুজিবুর রহমানের সেই 7ই মার্চের ভাষণটি। একজন শিক্ষার্থীকে আটক করার প্রতিবাদে তারা এই কাজটি করছেন, যেটি আমাদেরকে ঢাবি শিক্ষার্থী ইমি জানিয়েছেন। দর্শক আমরা সরাসরি দেখার চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগ থানার সামনে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো বাজছে শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ। দর্শক একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই শাহবাগ থানার সামনে কিন্তু বাজছে 7ই মার্চের সেই ঐতিহাসিক শেখ মুজিবুর রহমানের ভাষণটি, যেটি একজন শিক্ষার্থীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থী এমি তিনি শাহবাগ থানার সামনে প্রতিবাদ স্বরূপ তিনি বাজাচ্ছেন। এবং যেমনটা জানিয়েছেন আমাদেরকে যে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীকে ছেড়ে না দেওয়া হচ্ছে শাহবাগ থানার সামনে তিনি বাজাবেন।
আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি শাহবাগ থানার সামনে ঠিক অপর প্রান্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে এমি তিনি তার উদ্যোগে যেই ভাষণটি প্রচার করছেন শাহবাগ থানার সামনে তিনি যেটি অভিযোগ করেছেন একজন শিক্ষার্থীকে ভাষণ প্রচারের অভিযোগে তাকে শাহবাগ থানায় এনে আনা হয়েছে এবং তিনি ততক্ষণ পর্যন্ত বন্ধ করবেন না ছেলেটিকে ছাড়া পর্যন্ত। দর্শক আমরা রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি শাহবাগ থানার সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যেই 7ই মার্চের ঐতিহাসিক শেখ মুজিবুর রহমানের ভাষণটি রয়েছে সেই ভাষণটি কিন্তু এখনো প্রচার করা হচ্ছে। ঢাবি শিক্ষার্থী এমি তিনি কিন্তু এখনো বাজাচ্ছেন। এখনো কিন্তু বাজছে শেখ মুজিবুর রহমানের সেই 7ই মার্চের ভাষণটি এবং এমি যেটি বলেছেন যে একজন শিক্ষার্থীকে আটকের ঘটনার প্রতিবাদে তিনি এমনটা করেছেন এবং ভাষণ প্রচার চালিয়ে যাওয়ার ঘোষণা তিনি এখনো চালিয়ে যাচ্ছেন। আমরা একটু আরেকবার এমির সাথে কথা বলবো। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে এদিক দিয়ে একটা মিছিল চলে গেল এবং সেই মিছিল ইনকিলাব পৌঁছেছিল এবং তারা বলছিল মুজিববাদ মুর্দাবাদ এবং তৎক্ষণাৎ গিয়ে আপনাদের মাইকে ভেসে উঠলো সেই 7ই মার্চের ভাষণ। আসলে এই উদ্যোগটা কেন নিলেন, কিভাবে নিলেন সেটি একটু আমাদেরকে বলবেন। কারণ 7ই মার্চের ভাষণ আমাদের জাতীয় অস্তিত্বের একটি প্রতীক। তো মানে এটি 7 মার্চের ভাষণ বাজানো কোনো অপরাধ না, এটি কোনো অবৈধ কাজ না। তারপরে যখন 7 মার্চের ভাষণ বাজানোর জন্য মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীকে আটক করা হয় তখন আসলে তার প্রতিবাদ স্বরূপ আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য হতে হয় এবং সেই ভাষণটি বাজাতে হয়। কারণ আমরা যতদিন বেঁচে থাকবো 7 মার্চের এই ভাষণ কখনো অস্তিত্ব দেশ থেকে মুছে ফেলা যাবে না। আচ্ছা, এবং এই ভাষণ বাজাতে যে আপনারা এখনো পর্যন্ত কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? এখনো পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয়নি। শাহবাগ থানার সামনেই কেন? কারণ শাহবাগ থানায় আমাদের শিক্ষার্থীটি আটক আছে। আটক করা হয়েছে, তার নাম কি এবং তাকে কোথা থেকে আটক করা হয়? তার নাম আসিফ সৈকত। ও হচ্ছে সামনে হচ্ছে সাউন্ড বক্স রেখেছে। যে অনেকে স্লোগান দিচ্ছে মুজিববাদ মুর্দাবাদ, আসলে শেখ মুজিবের যেই বাংলাদেশের সাথে তাদের সম্পৃক্ততা এটা কি একেবারে মুছে ফেলা সম্ভব? যদি মুছে ফেলা সম্ভব হতো আমি কি এখানে তাদের কথা বলতাম? সেটাই তো বললাম যে আমরা যতদিন বেঁচে থাকবো শেখ মুজিবের অস্তিত্ব এই দেশ থেকে মুছে ফেলা যাবে না। যদি আমাকে মুছে ফেলা হয় কেউ না কেউ যদি গ্রহণ করবে, তাকে সরিয়ে দিলে আরো কেউ সেই লিগাসিটা টেনে নিয়ে যাবে। আমরা যারা মুক্তিযুদ্ধপন্থী, আমরা যারা মুক্তিযুদ্ধকে ধারণ করি তাদের কাছে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একটি অবিচ্ছেদ্য শব্দ। আমাদের হৃদয় থেকে শেখ মুজিবকে কখনো আলাদা করা যাবে না। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমি শেখ তাসিমা ফুজিনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, মাস্টার্সে। আমি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কি করবেন? ঠান্ডা করেন, আবার বাজাও, শুরু থেকে বাজাও। 7ই মার্চের ভাষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 শিক্ষার্থী, 18-19 সেশনের একজন শিক্ষার্থী ফিজিক্সের সৈকত অ্যারেস্ট করা হয়েছে। তাকে কেন? 7ই মার্চের ভাষণ শুধুমাত্র বাজানোর জন্য। 7ই মার্চের ভাষণ বাজানো কি মহাপাপ? যদি বাংলাদেশে মহাপাপ তাহলে আমাদের তাহলে সবাই সবার গণতান্ত্রিক অধিকার করবে, অবশ্যই আমরা বিশ্বাস করি। কিন্তু এই হিসেবে চিন্তা করে ভাষণ চালানো বন্ধ না। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ সৃষ্টির কথা বলতে দিবেন। 7ই মার্চ ভাষণ আমাকে কি কথা বলতে দিবেন? অবশ্যই আপনি কথা বলেন। 7ই মার্চ ভাষণ যদি পাপ হয় বাজানো এই আমি আপনাকে বলতেছি তাহলে আমরা মেরে ফেলব। আমি বলছি না কোনো ভাষণ পাপ। আমার সে হলো আমার বস্তু করে বলতে দেন। তারা বিশেষ আপনি দেখেন যতক্ষণ না পর্যন্ত ওই 18 সেশনে ফিজিক্সের শিক্ষার্থী সৈকতকে বেশি না যায় অবশ্যই সমস্যা হবে। শাহবাগ থানা ওসি আমাদেরকে অ্যারেস্ট নিয়ে যাবে। আপনারা যদি বাঙালি হয়ে থাকেন তাহলে 7ই মার্চের আমাদের আমরা সাউন্ড
সম্ভব হয়েছে। এই জন্য বলতেছি আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে সেই দাবি দেওয়া যথাযথভাবে আপনারা চিন্তা থাকবেন তবে আমরা এই শান্তি অপশক্তি বাংলাদেশে বাধা দিতে পারবো অগণতান্ত্রিকভাবে অ্যারেস্ট করেছে। কেন অ্যারেস্ট আপনাদের ধন্যবাদ। এইখানে দুজন এসেছিল, তারা আমাদের বলল, এবং আমাকে আক্রমণাত্মক সুরে বলল যে এখানে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো যাবে না। আমি তাদেরকে স্পষ্ট করে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিপার্টমেন্টে 18 সেশনের একজন শিক্ষার্থী আমার বন্ধু সৈকতকে অবৈধভাবে অগণতান্ত্রিকভাবে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আমি জানি না সেটার কারণ কি। আমি একটা নিউজ পোর্টালে দেখলাম যে শাহবাগ থানা ওসি মহোদয় বলেছেন যে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর কারণ কি? এর কারণ আপনারা খুঁজবেন। আমরা এর প্রতিবাদ স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা এখানে বাজাবো। আর আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত একজন বাঙালি হিসাবে আমরা বঙ্গবন্ধুর ভাষণ ইচ্ছে মতো কারোর অসুবিধা না করে বাজাবো। এবং আজকে যেহেতু 7ই মার্চ, সেহেতু আমরা বাজাবোই। বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে আছে, বঙ্গবন্ধু 1000 বছর ধরে বাঙালির হৃদয়ে থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সে বিষয়ে কিছু বলতে পারছি না। সে ছাত্রলীগের সাথে জড়িত না। সে জুলাইয়ের যে আন্দোলন ছিল সেই আন্দোলনও করেছে এবং সে বিভিন্ন ফুটেজ বলছেন, বলতে পারবেন না। সে শহীদুল্লাহ হলেন, আমি জগন্নাথ হলেন। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং একজন শিক্ষার্থী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় তিনি এখানে এসে ভাষণটি বন্ধ করার চেষ্টা চালালে কিন্তু সেখানে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের অবস্থা তৈরি হয়। সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।
আপনাদের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন আমরা আলোচনা করেছি। আমি বাংলা ও পাকিস্তানের যে দুটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম। দর্শক, আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শাহবাগ থানার সামনে কিন্তু এখনো বাজছে 7ই মার্চের সেই ঐতিহাসিক শেখ মুজিবুর রহমানের ভাষণটি, এবং তারা যেটি দাবি করছেন, ঢাবি শিক্ষার্থীরা যে একজন শিক্ষার্থীকে আটক রাখার প্রতিবাদে তারা এই ঘটনাটি তারা এটির প্রতিবাদ হিসেবে তারা করছেন। দর্শক, উত্তপ্ত পরিস্থিতি দেখার চেষ্টা করছে এই মুহূর্তে। আমার জিনিস হাতে লেগে দর্শক, ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। সবাই দেখেন, কিছু মদকারী আমাদের আন্ডার ওরা যারাই আসুক, অপেক্ষা করো, ওরা যারাই আসুক তারা সবাই স্বাধীনতা বিরোধী। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে তারা স্বাধীনতার সাথে যায় না, একমত না। তারা আসতেই বঙ্গবন্ধুর ভাষণটাকে, আমরা যখন বঙ্গবন্ধুর ভাষণ বাজাই, তারা তাদের হৃদয়ে একটা রক্তকরণ হয়। তাদের যে আবারও দেখতে পাচ্ছি এখানে দর্শক, ভেঙে ফেলা হচ্ছে মাইক, যেখানে আপনি কেন ভাঙবেন? কোন ছাত্র দেখছেন কিভাবে আমাদের বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর মাইকটা সব ছেড়ে দিয়েছে, এবং সে ছেড়ে পরিচালিত দেশের ছাত্র দলে। কোনো রাজনীতি এসব শিখায় না, কোনো রাজনৈতিক দল এসব শিখায় না। তারা অবশ্যই স্বাধীনতা বিরোধী। আমরা মনে করি জামাত বাদে কারো মুক্তিযুদ্ধ নিয়ে চুলকানি নাই, বিষয়টা বুঝতেছেন না? ছাত্রদল হোক, ছাত্রলীগ হোক, প্রত্যেকটা সংগঠনেরা ঢুকা বসে আছে, সব রাজাকারের বাচ্চারা। শুধুমাত্র এই রাজাকারের
বাচ্চারা বাদে বাকি কারো মুক্তিযুদ্ধ বিষয়ক যেসব গুরুত্বপূর্ণ ঘটনা সেগুলো নিয়ে কোনো ধরনের বিরোধিতা নাই। আজকে এটা স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে যতবার মুক্তিযুদ্ধ সেলিব্রেট করা হবে ততবারই রাজাকারের বাচ্চারা হামলা করবে, এবং ততবার আমরা যারা মুক্তিযুদ্ধপন্থী যারা বাংলাদেশের পক্ষে লড়াই করছি, যারা বাংলাদেশের রক্ত বহন করি, তারা এগুলারে রেজিস্ট করবো, এগুলারে প্রতিরোধ করবো। রাজাকারী এই বাংলাদেশে সহ্য করা হবে না, আর যাই হোক না হোক। সবসময় গণহত্যাকারী জেনোসাইডার। দর্শক, এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এখানে, দেখতে পাচ্ছি। সামনে আমরা দেখতে পাচ্ছি দ্বিমুখী অবস্থা কিন্তু তৈরি হয়েছে এখানে। এক পাশে ইমির যারা রয়েছেন, যারা এখানে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজাচ্ছিলেন, এবং অপর পাশে ছাত্রদল পরিচয় কিন্তু কয়েকজন রয়েছেন এবং তারাও বিক্ষোভ চালাচ্ছেন। এক প্রকার দ্বিমুখী সংঘর্ষ হওয়ার মতন পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এখানে। দর্শক, দেখতে পাচ্ছি আমরা এখানে আরেক দল কিন্তু আসছে প্রতিহত করার জন্য। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু বাজানো হচ্ছিল শেখ মুজিবুর রহমানের ভাষণ, এবং ভাষণ বাজানোর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু এখানে এক প্রকার বিক্ষুব্ধ জনগণ কিন্তু এখানে চলে এসেছে শাহবাগ থানার সামনে। আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে তাকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক, এই মুহূর্তে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে সেই যেই রিক্সাটি ছিল, যে রিক্সার মধ্যে ভাষণটি বাজানো হচ্ছিল, সেই রিক্সাটিকে ইতিমধ্যে তার মাইক এবং যে সাউন্ড সিস্টেম রয়েছে সেই সাউন্ড সিস্টেম কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলবো। সেখানে আমাদের মাইকের ব্যাটারি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে এবং মাইকটিও আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, আমি বাধা দিয়েছি। এখন কথা হচ্ছে, যিনি এই মাইকটি ভাড়া দিয়েছেন তিনি নিশ্চয়ই খুব কি বলবো যে খুব সলভেন্ট কেউ না। এখন মানে এইভাবে যে মানুষের কি বলবো যে মানুষের রুটি রুজির উপর যে হামলা করা, এবং যারা আসলে গত 1.5 বছরের ক্ষমতার খুব সুবিধাজনক অবস্থানে ছিল, তারা দেশের যে পরিস্থিতি করে ফেলেছে এবং তারা যে ফ্যাসিবাদ বলে, তারা নিজেরা কি পরিমাণে ফ্যাসিস্ট যে তারা একটা ভাষণ তারা নিতে পারে না, ভিন্ন মত নিতে পারে না। আমরা কয়জন আছি আপনারা দেখছেন, তাও যে তাদের এই ইনসিকিউরিটি, এইটাই আসলে প্রমাণ করে যে আমরা সঠিক পথেই আছি। এবং আমি দেশবাসীকে আহ্বান করবো, আজকে যদি আমাদের উপর হামলা হয় বা আমাদের কোনো ক্ষতি করা হয়, আপনারা প্লিজ কেউ না কেউ আমাদের এই জায়গায় দাঁড়িয়ে যাবেন, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে। আপনাদের কোনো সংগঠন থেকে আসছেন নাকি? না, আমরা কোনো সংগঠন থেকে আসি। আচ্ছা আচ্ছা, নিজেরাই আসছেন? নিজেরাই এসেছি এবং সব প্রণোদিত হয়ে এসেছি, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ভাই আছে বন্দি বঙ্গবন্ধু ভাষণ বাজানোর জন্য। এই বঙ্গবন্ধু ভাষণ বাজানো কোনো অন্যায় না, এবং সেই জন্যই আমরা প্রতিবাদ স্বরূপ আমরা ভাষণটি বাজাচ্ছি যে যতদিন না পর্যন্ত ওকে ছাড়া হবে ততদিন পর্যন্ত বঙ্গবন্ধু ভাষণ বাজবে। বঙ্গবন্ধুর ডাকি তো এক সময় যুদ্ধে নেমেছিল নাকি? দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থানার সামনে থেকে। এখানে কিন্তু এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান অবস্থা রয়েছে, এবং শাহবাগ থানার সামনে আরও একটি দল তারা কিন্তু সেখানে অবস্থান করছেন, এবং সেখান থেকে তারা মুজিববাদ মুর্দাবাদ নামক নানান রকম স্লোগান দিচ্ছেন। এবং অপর পাশে ইমি তিনি 7ই মার্চের ভাষণটি তিনি প্রচার করছিলেন, এবং তারা কিন্তু এক প্রকার হামলা করে আমরা দেখতে পাচ্ছিলাম যে তার যে ক্যাম্পাসে পুনর্বাসন করতে দেওয়া হবে না। কখনো মুক্তিযুদ্ধের পেছনে আশ্রয় নিয়ে, কখনো অন্য কিছুর পেছনে আশ্রয় নিয়ে ছাত্রলীগের পুনর্বাসনের কথা বলে তাদেরকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। আজকের আমাদের এইখানে আমাদের আসার কারণ, আমরা বিশ্ববিদ্যালয়ের আমরা শিক্ষার্থীরা আমরা প্রশাসনের সাথে কথা বলবো, যারা নিষিদ্ধ ছাত্রলীগ আছে তাদের যাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যাতে কোনোভাবে কোনো ধরনের মবের মুখে পড়ে তাকে যাতে মুক্তি না দেওয়া হয়, তার যাতে বিচার নিশ্চিত করা হয়। সে যদি অপরাধী হয়ে থাকে অবশ্যই সে শাস্তি পাবে। কোনো ধরনের মবের মুখে তাদেরকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা এখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে আমরা দেখবো পুলিশের সাথে কথা বলা যায় কিনা। পুলিশের সাথে আমরা কথা বলে পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো। যারা বিশ্ববিদ্যালয়ের যেসব নিয়মিত শিক্ষার্থীরা
সরাসরি ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এইসব ছাত্রলীগারদেরকে ক্যাম্পাসে পুনর্বাসন করার জন্য ন্যারেটিভ তৈরি করা থেকে যারা ছাত্রলীগকে পুনর্বাসন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ। দর্শক, দেখতেছিলাম আমরা ছাত্র শক্তির নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন। দর্শক, থানার সামনে কিন্তু বাজাচ্ছিলেন ৭ই মার্চের ভাষণটি, এবং সেই ভাষণ বাজানোর পর আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু চলে আসেন। এক প্রকার কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান এই শাহবাগ থানার সামনে, যদি আমরা কোনো পুলিশ সদস্যকে এখনো পর্যন্ত উপস্থিত থাকতে দেখিনি। দর্শক, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই রিক্সাটি, এবং সেই রিক্সাটি কিন্তু ইতিমধ্যেই তার যে সাউন্ড সিস্টেমটি রয়েছে সেই সাউন্ড সিস্টেম কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তার আগে কিন্তু এখানে কিছুক্ষণ সেই ভাষণটি কিন্তু এখানে বাজানো হচ্ছিল। অপর পাশে শাহবাগ থানার সামনে আমরা দেখতে পাচ্ছি ছাত্র শক্তি সহ বেশ কিছু ছাত্র জনতা নামে কিন্তু এখানে অনেকেই উপস্থিত হয়েছেন। তারা কিছুক্ষণ আগে বিক্ষোভ প্রদর্শন করে এখানে এসেছিলেন। আমরা দুই পক্ষেরই কথা শুনছি, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে। আমাদের এই শিক্ষার্থী ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান আচ্ছা কেন গ্রেফতার করা হয়েছে যদি ৭ই মার্চের ভাষণ বাঁচানোর অপরাধ। এটা আসলে ভাই জাতীয় ছাত্র শক্তি নেতাকর্মী যারা শাহবাগ থানার সামনে অবস্থান করছে তারা বলছে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চাঁদাবাজির বলেনি ভাই বলেনি একটু চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং সে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট রয়েছে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা বলছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? পুলিশ তো তাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে, তাকে জুলাইয়ের অভিযোগেও গ্রেপ্তার করে, তাকে ৭ই মার্চের ভাষণ বাজানোর অপরাধে আজকেই কেন গতকালও করতে পারতো, পরশু দিনও করতে পারতো। সে জুলাই গেছে ১.৫ বছর, ১.৫ বছরে পুলিশ কি করছে? ১.৫ বছরে কেন গ্রেপ্তার করে আজকে কেন ৭ই মার্চে কেন? পুলিশ যেমনটি বলেছে যে তিনি যেখানে এই ভাষণটি বাজাচ্ছিলেন সেখানে অনেক লোকজন জড়ো হয়ে গিয়েছিল এবং তার উপর একটা মব সৃষ্টি হতে পারে এমন ধারণা করে পুলিশ তাকে উদ্ধার করতে গিয়েছিল এবং পরবর্তীতে পুলিশ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের সংশ্লিষ্টতা পেয়েছে, যার কারণে তাকে পুলিশ হেফাজতে রেখেছে এমনটি তারা জানিয়েছে এবং তাকে নিয়ে আরো তারা তারা বলেছে। এখন আপনাদের আসলে আপনারা বলছেন ভাষণের কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কোনো মামলা আছে বলে এ ধরনের কোনো কিছু আমরা জানি না। যদি থাকে সেই মামলায় তাকে গ্রেপ্তার করেন, সেই মামলার যদি তার সাজা ফাঁসি হয় তাহলে দিয়ে দেন, কিন্তু ৭ই মার্চের ভাষণ বাজানোর অপরাধে তো তাকে নিয়ে আসা যায়। আর যদি তার উপর সেখানে মব সৃষ্টি হতো সেক্ষেত্রে পুলিশের ব্যর্থতাকে আপনারা দায়ী করতেন কিনা? অবশ্যই করতাম। পুলিশের কাজ হচ্ছে মব আটকানো। পুলিশ যদি না পারে তাহলে পুলিশ তাকে প্রোটেকশন দেবে। এইরকম গ্রেপ্তারের মতো অপহরণ কেন করবে পুলিশ? তাহলে এটা বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থী যারা এই ৭ই মার্চের ভাষণ বাজিয়েছে, তাই তো? হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করবেন আমাদেরকে। হ্যাঁ, ৭ই মার্চের ভাষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাজিয়েছে, এটা ক্লিয়ার করা। এটা প্রোটেস্ট করতে আসছে কারা? যারা মাইক ভাষণ বাজাচ্ছিলেন তারা কোন সংগঠনের? আপনারা যারা মাইক বাজাচ্ছিলেন তারা কোন সংগঠনের কেউ না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ধন্যবাদ আপনাকে। ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। এই মুহূর্তে এখনো কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। আমরা দেখানোর চেষ্টা করছিলাম বিগত আধা ঘন্টা ধরে কিন্তু এখানে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান অবস্থা ছিল, এবং এখন পর্যন্ত কিন্তু শাহবাগ থানার সামনে ছাত্র শক্তির নেতৃবৃন্দরাও রয়েছেন এবং বেশ কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেখানে যুক্ত হয়েছেন। এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে ইমি তার যেই রিক্সাটি রয়েছে এবং রিক্সাটি যেটি কিছুটা ভাঙচুর করা হয়েছে যেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, সেই রিক্সাটির সামনেও কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক, আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। আমরা যে জিনিসটা দেখতে পেলাম মাইক ভেঙে দেওয়ার যে চেষ্টা, সেটা কেন করলো বা কারা করেছে? কারণ যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন তো আসলে বাংলাদেশ রাষ্ট্রের যে জন্ম সেটিরই তো একটা গোষ্ঠী বিরোধিতা করেছে।
এবং সেই গোষ্ঠী বিরোধিতা করার পরেও তারা বাংলাদেশে যে আসলে এত বছর পরেও যে তারা কি বলবো যে উচ্ছৃঙ্খলতা করার সুযোগ পাচ্ছে, এই কারণে হয়তো বঙ্গবন্ধুকে প্রশ্ন করা মানে দায়ী করা যেতে পারে যে তিনি সাধারণ ক্ষমা কেন ঘোষণা করেছিলেন। তার কারণে এখন আমরা ভুক্তভোগী হচ্ছে, আমরা হামলার শিকার হচ্ছি। কিন্তু 7 মার্চের ভাষণ বাজানো কখনো কোনো অন্যায় হতে পারে না, কখনো হবে না সেটা। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছিলাম এক প্রকার কিন্তু পাল্টাপাল্টি মুখোমুখি অবস্থানে ছিল দুই পক্ষ। তারা কিন্তু একে অপরের আমরা দেখতে পাচ্ছিলাম যে ভাষণ যে রিক্সায় বাজানো হচ্ছে সেই রিক্সায় কিন্তু কিছুটা ভাঙচুর করা হয়েছে, যেটি আপনাদেরকে লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবার যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। এখন কিন্তু কিছুটা স্থিতিশীল পরিস্থিতি বিরাজমান, তবে আসলে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু রয়েছেন এখানে, এবং তিনি এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন। কিন্তু এটা যারাই করছে, খারাপ করছে, কেন করলো এটা আমরা একটু বুঝেন, ঠিক আছে? যারা করলো আমাদের পুলিশ তো ওনারা হামলা করে নাই বা পুলিশ চেষ্টা করছে। আমরা পুলিশকে ধন্যবাদ জানাই, কারণ পুলিশ এখানে সেভ করছে। কিন্তু যারা এভাবে থানার ভেতরে ঢুকে হামলাটা করলো, বিষয়টা হচ্ছে এতে করে বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীদের উপরে যে হামলাটা আসে, এটা আমরা সাধারণ মানুষ যে কেউ গণমাধ্যমের সাথে এই ধরনের ব্যবহার করবে যদি দৃষ্টান্তমূলক কোনো বিচার না হয় যারা গণমাধ্যম কর্মীদের উপরে ধরনের হামলা করে। হঠাৎ করে যে যখন এখানে মাইক নিয়ে এসে থানার সামনে, আমরা কিন্তু এখানে ভেতরে তারাবির নামাজ পড়তেছি, তারাবির নামাজের সময় এখানে এসে মাইক নিয়ে এসে মাইক বাজানো, এটা তো সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। এটা আসলে মত তৈরি করার চেষ্টা করা, এটা কোনোভাবেই ঠিক না। এটা আপনারা একটু এই বিষয়গুলো নিয়ে একটু হেল্প করতে হবে। এখন যদি আমরা এই নতুন বাংলাদেশে এখন একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আছি, এই সময়ে যদি আপনারা হেল্প না করেন, আমাদের কিন্তু হেল্প করতে হবে। কিন্তু আমরা যারা হামলা করেছে, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের উপরে যারা হামলা করেছে, তাদের বিষয়গুলোতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখানে কোনো এটা আমরা দেখবো যে আমাদের দেখি সিসি ক্যামেরা তো আছে ভিতরে, হ্যাঁ, সিসি ক্যামেরা দেখবো যে কারা আসলো এবং কেন মারলো। মাসুদ ভাই, হ্যাঁ, আমরা এটা দেখেছি। বিষয়টা যেটা হয়েছে, তারা দৌড়ে সব থানার ভিতরে ঢুকে গেল যারা এই অবস্থা তৈরি করেছে, এবং থানার ভেতরে ঢুকে তারা গায়ে হাত তুলেছে। এটা আসলে মূলত মানে পুলিশের পেছনে থেকে পুলিশ চেষ্টা করেছে, উদ্দেশ্য খারাপ ছিল আমার মনে হয়। এরা থানায় ঢুকে গেল কেন? এরা থানায় ঢুকে এই অবস্থা করেছে, তাহলে এখানে গিয়া মানে কোনো কারণ ছাড়া এই সাংবাদিকের উপরে হামলা করা কেন, আবার অন্য কারোর উপরে কেন হামলা করবে বা আমাদের উপরে কেন করবে, আর তাও থানার ভেতরে ঢুকে গেল ওরা। এই কালচার থেকে ওরা বের হতে এবং আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। আজকে ওনারা এখানে আজকে তারা যথেষ্ট সংযত ছিল হয়েছিল, ওনারা যেভাবে সেট করে নিছে। কারণ ঘুরে ফিরে আমরা কিন্তু একই জায়গায় কাজ করতে হয়, বিশেষ করে পুলিশ এবং গণমাধ্যম কর্মীরা। তাদের ক্ষেত্রে পুলিশ আজকে হেল্প করেছে। কিন্তু আমরা চাচ্ছি, এখানে ভিডিও ফুটেজ আছে, আপনিও বলেছেন সিসিটিভির ফুটেজ আছে, আমরা অচিরেই খুব দ্রুত সময়ের মধ্যে এর একটা দৃষ্টান্ত চাচ্ছি। কারণ আমরা গণমাধ্যম কর্মীরা দায়িত্ব পালন করার জন্য সবসময় এই ধরনের সিচুয়েশনগুলো ফেস করতে হয়। বারবার যদি এভাবে গণমাধ্যম কর্মীদের উপর হামলা হয়, তাহলে বিষয়গুলো আপনি বিশেষভাবে দেখবেন। কারণ আজকে গণমাধ্যম কর্মীদের উপর অনেকটা একটা জনগণ হামলা হয়েছে। এখন এই যে আপনাদের সামনে কথা বলতেছেন, হয়তো অনেকে মনে করবে যে আবারও মনে হয় পুলিশ মারছে, না, সাংবাদিকরা হামলা করছে। ঠিক আছে ভাই, আমরা একসাথে থাকি, ওই যে মারমোর আমরাও খাই মাঝে মাঝে, মানে দেখলাম আমাদের এটা আমরা দেখতেছি, এটা আসলে কারা ঢুকলো, কেন মানলো, এই বিষয়গুলো আমরা একটু অ্যানালাইসিস করতে একটু সময় লাগবে, একটু সময় দেন, আর আমরা ইনশাল্লাহ দেখি। আর কারো মোবাইল হারাইছে, ওটাও আছে, তাহলে তো আরো ভালো হচ্ছে, দিয়ে দেন। এই ভাই, ওইখানে কি হয়েছিল?
দর্শক, আমরা দেখতে পাচ্ছি রমনাজন ডিসি মাসুদ আলম তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তিনি আবারও শাহবাগ থানার দিকে চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে তিনি এখানে আসেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে তিনি কথা বলেছেন। এদেরকে গ্রেফতার করতে হবে, না আমরা অ্যাকশন নিব ইনশাআল্লাহ। এদেরকে গ্রেফতার করতে হবে, এরা সন্ত্রাসী। এই সাংবাদিক এখনো কি আছে? আমরা তো বলে আসছি এখন না মাইক ওখানে আছে, ওরা একটু পাঠাতে পারবো। আর কেউ আইসো না ভাই, তোমরা একটু যাও ভাই, হয়েছে বহুত হয়েছে, আর নাই, আর কেউ থাকবে না, যাও। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ডাকসুর দুজন নেতা কিন্তু এখানে এসেছেন। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে সৈকত তিনি কিন্তু রয়েছেন। আমরা দেখছিলাম তারা কিন্তু প্রবেশ করেছেন ভিতরে ইতিমধ্যেই। মাসুদ আলম, তার সাথে আমরা দেখতে পাচ্ছি দুজন ডাকসুর নেতৃবৃন্দ তারা কিন্তু প্রবেশ করেছেন এবং শাহবাগ থানার ভিতরে তারা এখন এই মুহূর্তে অবস্থান করছেন। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং সাহিত্য সম্পাদক ইতিমধ্যেই ভিতরে ঢুকতে আমরা দেখেছি। নিয়ে আসা হবে হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ছাত্রলীগের গুন্ডারা, হুশিয়ার সাবধান, ছাত্রলীগের সন্ত্রাসীরা, হুশিয়ার সাবধান, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ছাত্রলীগের পুনর্বাসন চলবে না চলবে না, ছাত্রলীগের পুনর্বাসন ছাত্রলীগের পুনর্বাসন চলবে না চলবে না, চলবে না চলবে না, ছাত্রলীগের পুনর্বাসন ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ৭১-এর শহীদেরা, লাও 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 সালাম, ২৪-এর শহীদেরা, লাও 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 সালাম, ৭১-এর শহীদেরা, লাও 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 সালাম, ২৪-এর শহীদেরা, লাও 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 সালাম, ৭১-এর দালালেরা, হুশিয়ার সাবধান, ২৪-এর দালালেরা, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, বর্তমান পরিস্থিতি এবং সর্বশেষ আপনাদের কাছে কিছু বলার আছে। ছাত্রলীগের পুনর্বাসন, ছাত্রলীগের পুনর্বাসন, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, একটা লিখত, দৈরা দৈরা ছেলে ভোর,
ছাত্রলীগের ঠিকানা আমরা ডিসি মাসুদ সাহেবের সাথে কথা বলেছি এবং আমরা অভিযোগ জানিয়েছি যারা ছিল সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, ঠিক আছে, তাদেরকে কোন ধরনের প্রেসারে পড়ে এই লিগারদেরকে মুক্তি দেওয়া যাবে না। আমরা দেখেছি আজকে যখন একজন ছাত্র লিগারকে গ্রেপ্তার করা হয়েছে, একজন সন্ত্রাসীকে, একজন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে, তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত নিরপেক্ষ অ্যাক্টিভিস্ট শিক্ষার্থী নামের একদল যারা হচ্ছে মব সন্ত্রাসী, তারা হচ্ছে আজকে এই থানার সামনে অবস্থান নিয়েছে সেই লিগারদেরকে মুক্ত করার জন্য। আমরা দেখেছি তারা এটার জন্য পুঁজি করেছে মুক্তিযুদ্ধকে, 7ই মার্চকে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যারা এই মুক্তিযুদ্ধের পেছনে আশ্রয় নিয়ে 7ই মার্চের পেছনে লিগারদেরকে মুক্ত করার চেষ্টা করবে, তাদেরকে আমরা একইভাবে প্রতিহত করবো এবং সামাজিকভাবে তাদেরকে আমরা সবাই বয়কট করব। আজকে থেকে এই ধরনের লিগারদেরকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে, তাদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করব। এই ধরনের সন্ত্রাসী এবং সফট লিগারদেরকে, সন্ত্রাসীদেরকে যারা পুনর্বাসন করবে, তাদের ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে না। ভাই তাহলে আসলে 7ই মার্চের ভাষণের বিপক্ষে কিনা আপনারা? আমরা 7ই মার্চের ভাষণের বিপক্ষে আমরা কেন যাব? আমাদের বয়ান স্পষ্ট। আমরা বাংলাদেশের যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, বাংলাদেশের জন্ম থেকে বাংলাদেশের পূর্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ এখানকার গণমানুষের যে আন্দোলন আছে, আমরা প্রত্যেকটা আন্দোলনকে ধারণ করি। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে, যেই সন্ত্রাসীরা 7ই মার্চের পিছনে অবস্থান নিয়ে, যারা 7ই মার্চের পেছনে অবস্থান নিয়ে লিগের পুনর্বাসন করার চেষ্টা করে, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে কিংবা মুক্তিযুদ্ধের আড়ালে অবস্থান নিয়ে লিগারদেরকে বাঁচানোর চেষ্টা করে, আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে। যারা 24কে ব্যবহার করে বাংলাদেশে 24-এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে। আমাদের অবস্থান আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, আমাদের অবস্থান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, আমাদের অবস্থান 7ই মার্চের বিরুদ্ধে না। এই কথাটা স্পষ্ট করতে হবে। যারা এখানে আজকে দালালি করতে এসেছে, মববাজি করতে এসেছে, তাদের অবস্থান, তারা বাংলাদেশের পক্ষে না, তারা 15ই জুলাইয়ের হামলাকারীদের আজকে এখানে মুক্তি চাইতে আসছে। বসুন্ধরার ঠিকানা এই বাংলায় হবে না, বসুন্ধরার ঠিকানা এই বাংলায় হবে না, বসুন্ধরার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দর্শক, আমরা দেখছিলাম এখানে কিন্তু এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখছিলাম আমরা একটু সিরিয়ালে দাঁড়াই ভাই। প্রথম কথা হচ্ছে যে ফ্রেমিংটা করা হচ্ছে 7ই মার্চের ভাষণকে বাঁচানোর কারণেই গ্রেফতার করা, বিষয়টা মোটেও এরকম না। যাকে গ্রেফতার করা হয়েছে সে একজন ছাত্রলীগের সন্ত্রাসী। সে জুলাইতে আমাদের সেখানে হামলা করেছে। আরো বিষয় আছে, সে মেডিকেল মোড়ে চাঁদাবাজির সাথে যুক্ত, সে মাদক সেবী। এরকম একজন ছাত্রলীগের সন্ত্রাসী যে কিনা অলরেডি বিশ্ববিদ্যালয়ে ড্রপ আউট করা হয়েছে, তাকে আজকে মিডিয়া হাইলাইট করেছে, বলেছে ঢাবি শিক্ষার্থী গ্রেফতার করা হয়েছে। এখানে বিষয়টা মোটেও এরকম না। এবং যে কথাটা বলা হচ্ছে বারবার 7ই মার্চের ভাষণ, এখানে 7ই মার্চের ভাষণটা মূল বিষয় না, বিষয়টা হচ্ছে ছাত্রলীগ কর্মী। এখানে 7ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ এগুলোকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি যারা আজকে এই ঘটনাকে কেন্দ্র করে এখানে শাহবাগ থানার সামনে 7ই মার্চের ভাষণ বাঁচানোর নাম করে মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, তারা প্রত্যেকেই সফট লিগারের সঙ্গে ক্যাম্পাস স্বীকৃত। এই সফট লিগাররা আজকে নানা উসিলায়, নানা মাধ্যমে তারা চেষ্টা করে সংগঠিত হওয়ার জন্য। আমরা স্পষ্ট বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোদিন, যে সমস্ত শিক্ষার্থীরা ছাত্রলীগের কুলাঙ্গাররা আমাদের হামলা করে, তাদের স্পেস আমরা দিব না কোনো সময়ই, শুধু আজকেই না, আজকের পর থেকে যে কোনো সময় মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা আমরা সফল হতে দিব না ইনশাআল্লাহ। দেখুন, এখানে এটা স্পষ্ট, এই যে সৈকত নামে যে ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে, সেই সৈকত
আপনারা জানেন ইতিমধ্যে আপনারা নিউজ দেখেছেন, নিউজে আপনারা স্পষ্ট ভাষায় দেখেছেন যে সে ছাত্রলীগের সাথে 15 জুলাই মিলে ছাত্রলীগের সাথে মিলে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, যার ভিডিও ফুটেজ স্পষ্টভাবে রয়েছে। পোস্টেড নেতা যে এই পোস্টেড নেতা শহীদুল্লাহ হল ছাত্রলীগের সম্পাদক, সে একজন উপসম্পাদক শহীদুল্লাহ হল ছাত্রলীগের পোস্টেড, তাকে জেনে বুঝে সে চাঁদাবাজি করতো, চাঁদাবাজির সাথে তার একাধিক নিউজ আছে, একাধিক অভিযোগ আছে। জুলাই গণহত্যায় হামলার সাথে জড়িত ছিল। তারপরও কতিপয় সফট লিগার যারা বর্তমানে লীগের নাম ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছে, তারা এই সৈকতকে হলে পুনর্বাসন করার চেষ্টা করছে এবং হলে পুনর্বাসন চেষ্টা করে তাকে দীর্ঘ সময় হলে রাখছে এই সন্ত্রাসীরা। আমরা যখন এই সফট লিগারদের বিরুদ্ধে কথা বলে এই সৈকতকে আইনের আওতায় দেওয়ার জন্য জুলাইয়ের 24 আগস্টে 5 আগস্ট পরবর্তী সময় আমরা চেষ্টা করেছিলাম, তখন কতিপয় সফট লিগার যারা বর্তমানে রাজনীতি করছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, তাদের নাম আমরা এই মুহূর্তে সবার নাম আমরা বলতে চাচ্ছি না, তো আমরা প্রত্যেকের নাম, তারা যদি এই ধরনের প্রতারণা না ছাড়ে, প্রত্যেকের নাম আমরা জনসম্মুখে উন্মোচন করব। সে সময় আমরা বারংবার প্রতিবাদ জানিয়েছি, লেখালেখি করেছি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছি যে এই সৈকত চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসী, তাকে অনতিবিলম্বে যাতে হল থেকে বের করে দেওয়া হয় এবং বিচারের মুখোমুখি করা হয়। কিন্তু সেটি না করে তাকে মাসের পর মাস হলে রাখা হয়েছে। একটা নির্দিষ্ট গোষ্ঠী তাকে নির্বাচনে ব্যবহার করার স্বার্থে তাকে হলে স্পেস দিয়েছে। এই সন্ত্রাসীরা যে আপনারা দেখেছেন আজকে যে 7ই মার্চের যে ভাষণটা বন্ধ হয়েছিল কিসের কোনায়, আপনার চানখারপুল মোড়ে, এখান থেকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন ছাত্র ইউনিয়নের সভাপতি, ছাত্র ইউনিয়ন আরো বেশ কিছু সংগঠনের প্রতিনিধিরা এখানে তাকে সারানোর জন্য চলে আসছে, এমনকি তারা অনলাইনে লেখালেখি করছে। আপনি মিডিয়া ন্যারেটিভটা দেখুন, যেখানে স্পষ্টভাবে এই সৈকত ছাত্রলীগের পোস্টেড, সেখানে মিডিয়াগুলো তাকে সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রোটেক্ট করে তাকে এখানে লীগকে পুনর্বাসন করার নর্মালাইজ করার চেষ্টা করছে। আমরা শাহবাগ থানার ডিসি, রমনাজনের ডিসি মাসুদ সাহেবকে বলেছি, যারা যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেককে যদি বিচারের মুখোমুখি করা হয়। আজকে এখানে যে গান বাজাতে এসেছে, যে 7 মার্চের ভাষণ বাজাতে আসছে সালেহিন ইব্রাহিম কবির, প্রত্যেকে ছাত্রলীগের পোস্টেড ছিল এবং প্রত্যেক অতীতের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তা সত্ত্বেও, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তারা এখানে দেশ বিরোধী চক্রান্ত করছে, দেশ বিরোধী ষড়যন্ত্র করছে এবং জুলাই গণহত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের ছাড়িয়ে নেওয়ার জন্য মব করার চেষ্টা করছে। অথচ পুলিশকে বারংবার বলা সত্ত্বেও পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না। আমরা আপনাদের মাধ্যমে 2টা বিষয় আহ্বান রাখতে চাই, প্রশাসনের কাছে আহ্বান রাখতে চাই, যারা যারা এই ছাত্রলীগের সন্ত্রাসের সাথে জড়িত, যারা যারা লীগ পুনর্বাসনকারীর সাথে জড়িত, প্রত্যেককে যাতে বিচারের মুখোমুখি করা হয়। এই সালেহিন, এই ইমি, এরা প্রত্যেকে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী। এরা জেনে বুঝে আরেকজন ছাত্রলীগের সন্ত্রাসীকে মুক্ত করার জন্য এখানে এসেছে। যারা আপনারা জানেন আসার পর থেকে শাহবাগ থানা হাঙ্গামা করে এখান থেকে তাকে ছুটিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। যারা যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা। দ্বিতীয়ত, আমরা মিডিয়াকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যে সকল মিডিয়া পরিকল্পিতভাবে ইন্টারিম গভর্নমেন্টকে অবৈধ বলার চেষ্টা করছে, যে সকল মিডিয়া, বসুন্ধরার মিডিয়া, ডেইলি স্টার, প্রথম আলো সহ যে সকল সাংবাদিকেরা জেনে বুঝে একজন লীগের সন্ত্রাসীকে, যেই লীগের সন্ত্রাসী যার পোস্ট আছে ছাত্রলীগের এবং ছাত্রলীগের ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে 15 জুলাই হামলার সাথে জড়িত ছিল, সেই ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীকে জেনে বুঝে সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রোটেক্ট করে লীগ পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা এইসব দালাল মিডিয়াকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এখনো সময় আছে, আপনারা এই দালালি ছাড়ুন। দালালি যদি না ছাড়েন, আপনাদের পরিণতি লীগের পরিণতি থেকে আর ভিন্ন কিছু বয়ে আনবে না। আমরা প্রশাসনকে আহ্বান জানাবো, যে সকল মিডিয়া লীগ পুনর্বাসনের সাথে জড়িত, কালের কণ্ঠ সহ প্রত্যেকটা মিডিয়াকে বিচারের মুখোমুখি করতে হবে এবং যে সকল সফটওয়্যাররা এই ধরনের কাজগুলো করছে, এবং গতকালকে থেকে আপনারা জানেন একটা নির্দিষ্ট গোষ্ঠী আরেকটা নির্দিষ্ট গোষ্ঠীকে কোণঠাসা করার নিয়ত করে এই যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়েছে, এই পটভূমি তারা সৃষ্টি করছে। 7 মার্চকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে যে সকল সফটওয়্যাররা ছাত্র দলের মধ্যে রয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে রয়েছে, তারা পরিকল্পিতভাবে গতকালকে রাত থেকে অনলাইনে লেখালেখি করার মাধ্যমে এই প্লট তৈরি করেছে। এই লেখালেখি, এই ন্যারেটিভ দাঁড় করানোর পিছনে যারা যারা জড়িত ছিল প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। এই দাবিটা আমরা ডিসি রমনা মাসুদ সাহেবের কাছে জানিয়েছি, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছি। আশা রাখবো তারা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। যদি ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমরা শিক্ষার্থীরা সম্মিলিত হবে, তাদের কীভাবে প্রতিরোধ করতে হয় সেটা আমাদের ভালো করে জানা। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম ঠিক
শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রদানকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান, এখনও কিন্তু কিছুটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে। আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম, আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। এই মুহূর্তে শাহবাগ থানার সামনে রয়েছি আমরা।